সীমা তার স্বামী মদন এবং শাশুড়ি মা কাঞ্চনা দেবীর সঙ্গে মালিপুর গ্রামে বাস করে। সীমার স্বামী মদন ভীষণ পরিমাণে নেশায় আসক্ত ছিল। সে প্রত্যেকদিন নেশা করার জন্য টাকা নষ্ট করে বাড়িতে এসে তার বউয়ের উপর অত্যাচার করে, আর কাঞ্চনা দেবীও কখনো সেগুলোর প্রতিবাদ করে না। কাঞ্চনা দেবী আরো বেশি করে তার ছেলেকে বৌমার উপর অত্যাচার করতে বলতো, আর এর ফলে মদন সীমার উপর আরো বেশি পরিমাণে অত্যাচার করত। একদিন মদন নেশা করে এসে সীমাকে খুবই মারধর করে। ছেড়ে দাও আমাকে, দেখো তোমরা কেন আমাকে মারধর করছো, তোমরা কেন আমার উপর অত্যাচার করছো, আমি তোমাদের তো কিছুই করিনি, তোমরা যা বলো আমি তো সেটাই শুনি, তাও তোমরা কেন আমার উপর এত অত্যাচার করো। এই আমার কথা তুই যদি শুনতিস তাহলে তোকে আমার হাতে আর মার খেতে হতো না, জানিস তো? তোর বাবাকে আমি একটা গাড়ি দেওয়ার কথা বলেছিলাম, তোর বাবা সেটা আমাকে দিয়েছে, আবার বলছিস? হ্যাঁ, আমার মদন তো ঠিকই বলছে। তোর বাবা বিয়ের আগে কত কিছুই বলেছিল, যৌতুকে এই দেব সেই দেব, হেন দেব তেন দেব, কিন্তু তোর বাবা তো আমার খোকাকে একটা সোনার আংটিও দিল না। তাহলে এত বড় বড় কথা কেন বলেছিল? এই খোকা, তুই মেয়েটাকে ধরে আরো মারতো, আমার তো একদমই সহ্য হচ্ছে না এই মেয়েটাকে। তোমরা কেন আমার সঙ্গে এরকম করছো? তোমরা তো জানো আমার বাবার পরিস্থিতি। আমার বাবা তো সামান্য একজন বার্গারওয়ালা। আমার বাবা শুধুমাত্র বার্গার বিক্রি করেই আমাদের সংসার চালায়, আর তাছাড়া আমার ছোট বোনটাকেও তো দেখতে হবে বলো। আর আমি মানছি আমার বাবা বলেছিল যৌতুকে অনেক কিছুই দেবে, কিন্তু আমার বাবা টাকা জোগাড় করতে পারেনি বলে যৌতুকে সেরকম বেশি কিছু দিতেও পারেনি। এই তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস তো কম নয়। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, আমি তোকে এই বাড়ি থেকে বার করেই ছাড়বো। হ্যাঁ ঠিক বলেছিস, এই মেয়েটাকে মেরে মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দে। এই মেয়েটা যতক্ষণ আমাদের বাড়িতে থাকবে ততক্ষণ আমাদের বাড়িতে অশান্তি লেগেই থাকবে। এই তুই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে তো, আমি একটা ধনী পরিবারের মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব, আর সেই ধনী বৌমাই যৌতুকে আমার বাড়িতে অনেক কিছু নিয়ে আসবে। আজকে তোকে এমন মারবো না তুই মরেই যাবি। না না খোকা, ওরকম করে আর মারিস না, একে বাঁচিয়ে রাখ আর এর বাবার বাড়িতে একে পাঠিয়ে দে। দেখ, এই মেয়েটাকে কিন্তু খুন করে দিলে সারা জীবন আমাদেরকে জেল কাটতে হবে, আর আমি সেটা কোনো মতেই চাই না, ঠিক আছে? তুই সীমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে, ওর বাবার কাছে পাঠিয়ে দে। এভাবেই কাঞ্চনা দেবীর কথা মতো মদন সীমাকে মারধর করে রাত্রিবেলাতেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সীমা বারবার করে দরজা খোলার কথা বললেও কেউ সীমার কোনো কথাতেই পাত্তা দেয় না, যে যার মতো নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে সীমা দরজার কাছে বসে সারা রাত ধরে কান্নাকাটি করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে আসে। সকালবেলা সীমা তার বাবা মায়ের কাছে ফিরে যায়, আর সীমার এরকম অবস্থা দেখে তার বাবা বলে, আমার ফুলের মতো মেয়েটার কি অবস্থা করেছে, দাঁড়া আমি ওদেরকে ছাড়বো না। বাবা, তুমি ওদের নামে পুলিশ কেস করে দাও, দেখবে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করবে, তখনই ওরা বুঝতে পারবে। না না বাবা, তুমি এসব করতে যেও না, আর তাছাড়া এসব করতে গেলেও তো টাকা লাগবে, কেস কাছারিতে আমরা যেতে চাই না। এখন তো আমার ছোট বোনটার কথাও ভাবতে হবে, এরও তো বিয়ে দিতে হবে, আর আমরা যদি এই কেস কাছারির চক্করে পড়ে যাই তাহলে বেকার বেকার আমাদের টাকা নষ্ট হবে। তাহলে কি ওই বদমাইশ মদনটাকে আমরা এভাবেই ছেড়ে দেব? তুমি চিন্তা করো না মা, উপরওয়ালা যখন চাইবে তখন ওরা ঠিক নিজেদের কর্মের ফল একদিন পাবে, ওরা ঠিক জব্দ হবে, আর একদিন না একদিন ওরা ওদের পাপের শাস্তিটাও পেয়ে যাবে। এভাবে সীমা তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে, আর সীমা তার বাবা মাকে বুঝিয়েছিল ঠিকই, কিন্তু সীমাকে বোঝানোর মতো কেউ ছিল না। সীমার বাবা মা তাকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, কিন্তু সীমা সারাদিন বাড়িতে বসে বসে শুধুমাত্র তার স্বামীর কথাই ভাবতো। কিভাবে মদন তার উপরে অত্যাচার করেছে সেসব কথা মনে করলেই সীমার চোখে জল চলে আসে। সীমার বাবা মা বাড়ি বাড়ি সীমাকে সমস্ত কিছু ভুলে যাওয়ার জন্য বলে, কিন্তু সীমা কিছুতেই মাথা থেকে সেগুলো বের করতে পারে না, এমনকি সে নিজেকে ঘরের মধ্যেও বন্ধ করে রাখে। এই দেখে একদিন সীমার ছোট বোন রিমা বলে, দিদি তুই আমার জন্য এগ বার্গার বানিয়ে দে না, তুই তো আমার জন্মদিনের সময় এগ বার্গার বানাস, আর তোর হাতের ওই এগ বার্গার আমার অনেক পছন্দ। আমার জন্মদিনে আমার বান্ধবীরা এসে তোর হাতের এগ বার্গার খেয়ে খুব নাম করেছিল, তাই তুই আমার জন্য আজকেও এগ বার্গার করে দে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি তোর জন্য নিশ্চয়ই এগ বার্গার বানাবো, আর শুধু তোর জন্য নয়, আমি আজকে বাড়ির সবার জন্যই এগ বার্গার বানাবো। সবাই তো অনেকদিন এগ বার্গার খায়নি, তাই না? তোর মনে আছে দিদি, আমরা বাবার ঠেলাগাড়ি থেকে 4টে ডিম চুরি করেছিলাম, আর বাবা বারবার ডিমগুলো গোনার পরও বুঝতে পারছিল না যে ওই 4টে ডিম কোথায় গেল। রিমার এই কথা শুনে সীমা হাসতে শুরু করে। হ্যাঁ রে বোন, আমার সব মনে আছে এখনো। সীমা তার বোনের এরকম কথা শুনে অনেকদিন পর হেসে ওঠে। কিছুক্ষণ পর সীমা এগ বার্গার বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে ফেলে, আর সে বাড়ির সকলের জন্যই এগ বার্গার তৈরি করে। সীমার হাতের বার্গার খেয়ে তার বাবা বলে,
বাহ সীমা, তোর এই বার্গারটা খেতে খুবই ভালো হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। দিদি তুই তো শুধু শুধু বাড়িতে বসেই থাকিস, তুই বাবার সঙ্গে ঠেলা গাড়ি নিয়ে এক বার্গার বিক্রি করতে পারিস তো? তাহলে দেখবি আমাদের গ্রামের মানুষ নতুন নাম শুনেই তোর ঠেলা গাড়ির কাছে কিন্তু এগিয়ে আসবে, আর সবাই এক বার্গার খাবে। আমার স্বামী আর আমার শাশুড়ি মায়ের অত্যাচার ভোলার জন্য আমাকে এখন নিজেকে ব্যস্ত রাখতে হবে, আমি না হলে কিছুতেই ওদেরকে ভুলতে পারবো না। রিমা ঠিক কথাই বলছে, আমি নিজেকে ব্যস্ত রাখলেই এসব কিছু থেকে বেরিয়ে আসতে পারবো। হ্যাঁ রে রিমা, তুই ঠিকই বলেছিস, আমি এবার থেকে বাবার ঠেলা গাড়ি নিয়ে এক বার্গার বিক্রি করতে বেরোবো। বাবা, কালকে তুমি আমাকে ঠেলা গাড়িটা দেবে তো? তোমাকে আর যেতে হবে না, ঠিক আছে? এভাবে সীমা পরের দিন থেকে এক বার্গার বিক্রি করতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সীমার কাছে কয়েকজন ব্যক্তি এসে বলে, বলছি এটা কি আপনি বিক্রি করছেন? এটা হলো এক বার্গার, একবার খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। নামটা তো ভালো বলেই মনে হচ্ছে, আর দেখেও খুব লোভনীয় লাগছে। একটা দিন তাহলে আমাকে ফার্স্ট একটা খেয়ে দেখি, তারপর না হয় বাড়ির জন্য নিয়ে যাব। এই শুনে সীমা তাকে একটা বার্গার খেতে দেয়, আর সেই বার্গারটা খাওয়ার পর সেই ব্যক্তি সীমার অনেক প্রশংসা করতে শুরু করে। বুঝতে পারছি, আপনার হাতের এই বার্গার খেতে খুবই সুস্বাদু, আমার তো খুবই ভালো লেগেছে। দিন তাহলে আমাদের পরিবারের জন্য আপনি প্যাক করে দিন, মোট 6 পিস দিন। এইভাবে সেই ব্যক্তির দেখা দেখি আরো অনেকজন ব্যক্তি সীমার এক বার্গার খেতে চলে আসে, আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণের মধ্যেই সীমার হাজার হাজার টাকা রোজগার হয়ে যায়, আর ঠেলা গাড়ি নিয়ে সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সীমা তার বাবার হাতে 1000 টাকা তুলে দেয়। মা, আজকে আমি বুঝতে পারলাম তুই আমার মেয়ে হয়েও ছেলের মতো কাজ করলি। আমার ছেলে হলে হয়তো সেও আজকে এরকম ভাবে আমাকে রোজগার করে এনে দিত না, কিন্তু তুই একটা মেয়ে হয়ে আমাকে ইনকাম করে দিচ্ছিস। সারাদিন তো আমার হাতে এত বিক্রি হয় না, কিন্তু তোর বার্গার লোকে খুবই পছন্দ করছে। বাবা, আজ থেকে আমি তোমার ছেলে, মানে আমি তোমার ছেলের মতোই তোমাকে রোজগার করে টাকা নিয়ে এসে দেব। আর হ্যাঁ, তোমাকে আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই, এবার থেকে আমি এক বার্গার বিক্রি করতে যাব, তোমাকে যেতে হবে না। এভাবে সীমা নিজেকে ব্যস্ত রাখার জন্য এক বার্গার বিক্রি করতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর সীমার এক বার্গারের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ অনেক দূর দূরান্ত থেকে সীমার কাছ থেকে লোকজন এখন এক বার্গার খেতে আসে। এভাবে সীমা মাস গেলেই বেশ অনেক টাকা ইনকাম করতে থাকে। একদিন সীমার ঠেলাগাড়ির সামনে সৌমেন নামের একজন ছেলে আসে। সীমা, তুমি এখানে বার্গার বিক্রি করছো? শুনেছিলাম তোমার বাবা খুব ভালো পরিবারে তোমার বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু এমন কি হলো যে তুমি এখানে বার্গার বিক্রি করছো? তোমাকে আর কি বলবো, তুমি তো আমার খুব ভালো বন্ধু। আসলে ওনারা অনেক যৌতুক চাইছিল, আর আমার বাবা যৌতুক দিতে পারিনি বলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি বাবার হাতে হাতে সাহায্য করার জন্য এই এক বার্গার বিক্রি করছি, কিন্তু আজকে তুমি হঠাৎ এখানে? আসলে আমি এখানে বার্গার কিনতে এসেছি, কিন্তু যখন তোমাকে দেখতে পেলাম তখন আর অন্য কোথাও গেলাম না। সীমা, তুমি কি আমার সঙ্গে আমার হোটেলে বার্গার বানাবে? তার জন্য আমি তোমাকে অনেক স্যালারি দেবো, আর তখন তোমার সংসার অনেক ভালো মতোই চলবে। হ্যাঁ নিশ্চয়ই, কেন যাব না, তোমার সঙ্গে যেতে আমার কোনো অসুবিধা নেই। সীমা, আসলে আমি একটা ভুল কাজ করে ফেলেছি জানো তো। আমি যদি তখনই তোমার বাবার কাছে তোমার হাতটা চেয়ে নিতাম, তাহলে হয়তো আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না। সৌমেন, বাদ দাও না ওসব কথা, আমি তাহলে কালকে থেকে তোমার সঙ্গে যাব। আসলে সৌমেন স্কুল জীবন থেকে সীমাকে খুবই পছন্দ করে, আর এখনো পর্যন্ত সৌমেন সীমাকে সেটা বলতে পারে না। আসলে সৌমেন নিজের মনের কথা জানানোর আগেই সীমার বাবা মদনের সঙ্গে সীমার বিয়ে দিয়ে দেয়, আর আজও সৌমেন সীমাকে তার মনের কথা বলতে পারে না। এভাবে সেই দিনটা কাটে। পরের দিন সীমা তার বাড়ির লোককে বলে সৌমেনের সঙ্গে তার হোটেলে কাজে লাগে। সৌমেনের হোটেলটা ছিল শহরের মধ্যেই খুবই বড় একটা হোটেল, তাই সীমার হাতের এক বার্গার সৌমেনের হোটেলে খুব ভালো মতোই বিক্রি হতে শুরু হয়, আর সেই জন্য সৌমেন সীমাকে খুব ভালো টাকা মাহিনাও দেয়। এভাবে আস্তে আস্তে সীমা নিজেকে পরিবর্তিত করে ফেলে, আর এখন সীমা তার পরিবারের জন্য একটা বড় বাড়িও বানিয়ে ফেলে। সৌমেন, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তুমি যদি আমাকে এরকম সাহায্য না করতে, তাহলে আমি এতক্ষণে ঠেলাগাড়ি করে এক বার্গার বিক্রি করতাম, আর আমি কখনো বেশি ইনকামও করতে পারতাম না। দেখো সীমা, তুমি আমার ভালো বন্ধু ছিলে, আর আমি তোমাকে খুবই পছন্দ করতাম, আর এখনো তোমাকে খুবই পছন্দ করি। আর আমার পছন্দের মানুষটাকে এরকম ভাবে কষ্ট পেতে তো আমি দেখতে পারি না, তাই না? তাই তোমাকে সাহায্য দেওয়ার জন্য আমি তোমার কাছে চলে গিয়েছিলাম, আর ভাগ্য ভালো তোমাকে আবার খুঁজে পেয়েছি। এইভাবে সীমা সৌমেনকে ধন্যবাদ জানায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন সীমা এক খবরের কাগজে তার অত্যাচারী স্বামী এবং শাশুড়ি মায়ের ছবি দেখতে পায়। তাতে বড় বড় করে লেখা ছিল, দ্বিতীয় বউকে মেরে খুন করার জন্য মা এবং ছেলে দুজনেই আজীবন কারাদণ্ডিত হয়েছে। যাক, তাহলে এবার ওই শয়তান দুটো নিজেদের কর্মের ফল পেয়ে গেছে, খুব ভালো হয়েছে। আমাকে কষ্ট দিয়ে আবার অন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিল, ওদের এই শাস্তিটাই পাওয়া দরকার ছিল। ঠিক এমন সময় সেখানে সৌমেন এসে বলে,
সীমা, তুমি চিন্তা করো না, ওদের মতো লোকদের জন্য চোখের জল ফেলা একদমই ভালো নয়। আর তাছাড়া আমি তো তোমার পাশে আছি। আমি আজকেই তোমার বাবার কাছে তোমার বিয়ের কথা বলবো। চলো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো তোমার বাড়িতে, বিয়ের প্রস্তাব দেবো। চলো। এই বলে সৌমিন সীমাকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যায়। আর সৌমিন সীমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। সীমার বাবা মা এরকম ভালো সম্বন্ধ আর কিছুতেই অস্বীকার করতে পারে না। কিছুদিনের মধ্যেই তারা সৌমিন এবং সীমার বিয়ে দিয়ে দেয়। আর বিয়ের পর সীমা হাসি খুশি সংসার করতে শুরু করে।